শেখ হাসিনা সরকারের সময় তার যাবতীয় গুম খুন বা ফ্যাসিজমের বিষয়ে তিনি তুলে ধরবেন। জুলাই মানবতা বিরোধী অপরাধের বর্ণনা সেখানে উঠে আসবে। আগামী দিনে আমি মনে করি এটা রাষ্ট্রদ্রোহী মামলা হবে। ডক্টর ইউনূস এই সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রপতির কি হবে, মানে রাষ্ট্রপতিও তো তাহলে সেই হিসেবে সংবিধান লঙ্ঘন করেছেন। তিনি যদি তাদের কেউ, শপথ আমি একটা পড়িয়েছেন। কথা পরিষ্কার, বঙ্গবন্ধুর দুই কন্যা নির্বাচিত প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা সদ্য শেখ রেহানা অপাও এখানে ছিলেন। উনাদেরকে হত্যার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। এই প্রমাণগুলো আপনাদের কাছে কোথায়, মানে না, এই এখন তো প্রমাণগুলো প্রমাণ কোথায়? তো, আপনারা আন্তর্জাতিক আদালতে ইয়েস, আপনি একটা মামলাও করেছেন, তারপরে কি আমি হয়েছে? শেখ হাবিবুল আলম, যিনি 32 নম্বরের নেতৃত্ব দেওয়ার কারণে পুরস্কৃত হয়েছে, 3টা মন্ত্রণালয় তাকে দেওয়া হয়েছে, যে 32 নম্বর জ্বালিয়ে দেওয়া, এবং আপনার ইসরাক হোসেন। এই নির্বাচনটা হয়ে গেল, সেখানে দেশি বিদেশি পর্যবেক্ষকরা আসছেন, সবাই মোটামুটি ধরেন ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ, আইআরআই থেকে শুরু করে বিভিন্ন প্রায় 20 বছর 5 মাস আন্ডার দি লিডারশিপ অফ হার এক্সেলেন্সি শেখ হাসিনা ক্ষমতায় ছিল। সেই দলকে বাদ দিয়ে যদি আপনি বলেন যে ফেয়ার ইনক্লুসিভ, টিআইবি তো বলেছে যে এটা ভালো নির্বাচন, জামাত ইসলামও তো বলেছে যে এটা ইঞ্জিনিয়ারিং হয়েছে। বাংলাদেশে এমনকি একটা নির্বাচনও আছে যেখানে আসলে না, ধরুন আমি ধরুন এটা যখন আপনারা হেরে গেছেন তখন আপনারা বলেছেন সূক্ষ্ম কারচুপি। যেহেতু একতরফা নির্বাচন, এটা আমিডামি নির্বাচন, জামাত এবং বিএনপি, যেমনটা 24-এ আপনারা করেছিলেন সেরকমটা। কিন্তু আমরা কাউকে বাদ দিই নাই শারমিন চৌধুরী, আমরা কিন্তু সবাইকে ওয়েলকাম করেছি, তারা আসেন না। যে অংশগ্রহণ করে কি হয় সেটা তো 18-তে দেখেছে, আবার কেন ন্যাড়া এটা আপনি কয়বার বলতে বেলতলায় পারেন। যাবে? জি। 2024-এর 5ই আগস্টের পরে মনে করা হয়েছিল যে আমরা এই পৃথিবীর মানচিত্রেই নাই। এখন কি আপনার চোখে চেঞ্জ মনে হচ্ছে না? সংসদেও নাই, নির্বাচনেও থাকার সুযোগ হয় নাই আপনাদের। মানে এখন কোনো তেমন কর্মসূচিও দেখা যাচ্ছে না। আপনারা যে নো ভোট ক্যাম্পেইন চালিয়েছিলেন সেটিরও যে খুব প্রভাব পড়েছে। হ্যাঁ, আওয়ামী লীগ আতঙ্ক, আওয়ামী লীগ দেখলেই তো। অনেকগুলো বিষয় এই সময়ের মধ্যে ঘটে গেল। নির্বাচন হয়ে গেল, নির্বাচনের পর নতুন একটা সরকার গঠন করলো। তারপর নতুন সংসদ 12ই মার্চ অধিবেশন হতে যাচ্ছে। আমি আপনার কাছ থেকে যেই প্রশ্নগুলো দিয়ে শুরু করতে চাই, যে রাষ্ট্রপতির ব্যাপারে যেটি শোনা যাচ্ছে, যে রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশনে তিনি বক্তব্য রাখবেন এবং সংবিধান অনুযায়ী, এবং সেখানে তার বক্তব্যের যে ড্রাফট জাতীয় গণমাধ্যম সহ বিভিন্ন জায়গায় আসছে, যে তিনি শেখ হাসিনা সরকারের সময় তার যাবতীয় গুম খুন বা ফ্যাসিজমের বিষয়ে তিনি তুলে ধরবেন। জুলাই মানবতা বিরোধী অপরাধের বর্ণনা সেখানে উঠে আসবে। এই বিষয়গুলো তার ভাষণে থাকবে বলে জানা যাচ্ছে। এটি আসলে আপনারা কিভাবে নিচ্ছেন? মানে যে শেখ হাসিনার সময়, বস্তুত শেখ হাসিনার দ্বারাই নিয়োগকৃত রাষ্ট্রপতি, তিনি এখন এই ধরনের কথা বলবেন বলে ড্রাফট হিসেবে আমরা জানতে পারছি, গণমাধ্যমে আসছে। তো আমি যে কথা আপনাকে ধন্যবাদ। প্রথম কথাটা হলো, রাষ্ট্রপতি 12ই মার্চ যে নতুন সংসদে বক্তব্য রাখবেন, এটা মিডিয়াতে আসছে, আমি দেখি নাই। প্রথম কথা হলো আমি দেখি নাই, আমার দৃষ্টিগোচর হয় নাই, কিন্তু হয়তো আপনি যে কথা বলছেন, তো এটা দেখার বিষয় যে উনি কি বলেন, উনি কি বক্তব্য দেন, তারপরে হয়তো এটা নিয়ে কমেন্ট করা যাবে। আমি যে কথাটা বলতে চাই, যে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় উনাকে এবং জাতীয় সংসদে উনাকে রাষ্ট্রপতি দায়িত্ব দেওয়া হচ্ছে। দীর্ঘদিন উনি দায়িত্ব পালন করছেন, এবং এখন উনার যে পরিস্থিতি, বিগত যে দখলদার রেজিম ডক্টর ইউনূসের নেতৃত্বে যারা জোর করে ক্ষমতা দখল করেছে, দখল করার পর তারা রাষ্ট্রপতিকে কিভাবে রেখেছে, উনি উনার একটি ইন্টারভিউতে বলেছেন যে উনার প্রেস উইং নাই, উনার কোনো সেক্রেটারি নাই, উনাকে একরকম গৃহবন্দী, একরকম নাই, উনি যেটা বলেছেন, যদিও আমার সাথে উনার ব্যক্তিগত কোনো কানেক্টিভিটি নাই, তারপরেও যেভাবে মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি যে উনি গৃহবন্দীর মতো উনাকে রাখা হয়েছে। এবং এই যে যিনি এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি এই ধ্বংসের জন্য দায়ী, দেশের গণতন্ত্র, দেশের সার্বভৌমত্বকে বিক্রি এবং বিশেষ করে ইকোনমি ধ্বংস এবং দেশের প্রত্যেকটি অর্গানকে ধ্বংস করার জন্য, বিশেষ করে ধানমন্ডির 32 নম্বর জাতির পিতার যে ঐতিহাসিক বাড়ি জ্বালিয়ে দেওয়া এবং পরিবেশ নষ্ট, তার একজন উপদেষ্টা রেজওয়ানা হাসান, যিনি পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, সিলেটের 5,000 কোটি টাকা আর পাথর উনার নেতৃত্বেই লুট হয়েছে, এটা আপনারা দেখেছেন। এবং এটার জন্য সিলেটবাসীর পক্ষ থেকে, আমি সিলেটের নির্বাচিত মেয়র হিসাবে আমরা প্রস্তুতি নিচ্ছি মামলা করার জন্য। তো এবং পরিবেশের বিভিন্ন জায়গায়
না, আপনি তার যে মানে অভিযোগগুলো তুলছেন সেগুলো আরো অনেক হয়তো আপনি করতে পারবেন। মামলা করার প্রস্তুতির কথা বলছেন। আগের মামলারও কি হলো সেই বিষয়ে আপনার কাছে পরে আসবো। কিন্তু আমি রাষ্ট্রপতি ইস্যুটা ঠিক একটু আছে, শেষ করি আপনার বলেন। মন্তব্য জেনে যে তাহলে আপনি এটি যেহেতু শোনেন নাই, এ বিষয়ে আপনি এখন মন্তব্য করবেন না। 12ই মার্চ তার না, অধিবেশন। আমি না জেনে আচ্ছা। বিষয়টা 12 তারিখ উনার বক্তব্যের পরেই আমি হয়তো 13 তারিখ আপনার সাথে আরেকটি প্রোগ্রাম করে এই বক্তব্য দিতে জি, পারি, তখন ঠিক আমার আছে। কমেন্টটা সময়। এটুকু তো শুনেছেন জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী তার যে সাক্ষাৎকারে তিনি বলছেন যে তাকে রাখলে তিনি রাষ্ট্রপতি হিসেবে থাকতে আগ্রহী। এটি আসলে আপনারা কিভাবে দেখছেন? না হয় এই সময় আপনি বলছেন দখলদার সহ যে শব্দগুলো ব্যবহার করলেন, মানে ডক্টর ইউনূসের সেই অন্তর্বর্তী সরকার যেখানে তিনি একরকম গৃহবন্দী ছিলেন তার সাক্ষাৎকারে উঠে এসেছে। কিন্তু এখন তিনি বলছেন তাকে রাখলে তিনি সামনে থাকতে চান। এটিকে আপনারা কিভাবে দেখছেন? না, বিষয়টা এটা উনার উনি উনার তো টেনিয়র 5 বছর, হ্যাঁ। উনার বোধহয় আরো 2 বছর আছে। তো বিষয়টা হলো যে এটা উনার একান্ত ব্যক্তিগত বিষয়, যে উনি কি করবেন এটা তো উনার বিষয়, তো আমরা বলতে পারি না বা আমরা ডিকটেটও করতে পারি না। তো এখন ও দেখার পালা, উনাকে রাখে কিনা, আবার উনি থাকতে চান কিনা, এটাও, বা থাকলে চাইলেও উনাকে রাখবে কিনা এটা দেখার বিষয়। এবং আমি মনে করি 12 তারিখের পরেই অনেক কিছু খুলাসা হবে, তখন আমরা এগুলা কমেন্ট করতে পারবো আর কি। মানে রাখবেন কিনা, থাকবেন কিনা এগুলো হয়তো দেখার বিষয়। কিন্তু হ্যাঁ, আপনাদের অবস্থান কি? মানে আপনারা কি চান? রাষ্ট্রপতি তিনি তার টেনিউর ফুলফিল করুক? নাকি তিনি আসলে দেখেন, আমি একটা কথা বলি যে একটি নির্বাচিত সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি নির্বাচিত সরকারকে বেসিক্যালি একটি জঙ্গি হামলার মধ্যে দিয়ে 2024 সালের 5ই আগস্টে তারা হটিয়েছিল। এবং একটি নির্বাচিত সরকারকে যখন মানে হটিয়ে জোর করে নির্বাচিত প্রধানমন্ত্রীকে এক্সাইলে পাঠিয়ে দেওয়া, সরকারি, আপনারা দেখেছেন যে একটি প্রটোকলের মধ্যে দিয়ে উনাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং এরপরে তারা মানে সংবিধান বহির্ভূত যে কাজ প্রত্যেকটি কাজই সংবিধানের ভিত্তিতে হয় নাই। আগামী দিনে আমি মনে করি এটা রাষ্ট্রদ্রোহী মামলা হবে ডক্টর ইউনূস এই সংবিধান লঙ্ঘন এবং অবৈধভাবে ক্ষমতা দখলের জন্য। আপনি জানেন যে ক্ষমতা দখলের জন্য আহ, 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 মানে যে জাজমেন্ট বা বিচার হবে, সেই বিচারটা হবে ক্যাপিটাল পানিশমেন্ট, যে জোর করে ক্ষমতা দখল। ডক্টর ইউনূস কিন্তু জোর করে ক্ষমতা দখল করার জন্য এবং একটি নির্বাচিত সরকারকে, নির্বাচিত প্রধানমন্ত্রীকে মানে জোর করে সরানোর জন্যই আগামী দিনে তার বিচার হবে বলে এটা দেশবাসী মনে করে, আমরাও মনে করি। জি, ডক্টর ইউনূসের বিচারের কথা বলছেন। আর রাষ্ট্রপতির কি হবে? মানে রাষ্ট্রপতিও তো তাহলে সেই হিসেবে সংবিধান লঙ্ঘন করেছেন। তিনি যদি তাদের কেউ, শপথ আমি একটা পড়িয়েছেন। কথা পরিষ্কার বলতে এখনো চাই। তিনি সামনে থাকতে চান। জি জি, শারমিন চৌধুরী, আমি একটা বলতে চাই যে সংবিধান কেউ লঙ্ঘন যদি করে, এটা রাষ্ট্রপতি হোক, আর প্রধানমন্ত্রী হোক, আর ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হোক, আর স্বরাষ্ট্রমন্ত্রী হোক, বা বর্তমান সরকারের যারা আছেন তারাও যদি সংবিধান লঙ্ঘন যদি করে, তারা অবশ্যই বিচার হবে। সংবিধান লঙ্ঘন হলে তো বিচার হবে। এটার পানিশমেন্ট তো ক্যাপিটাল পানিশমেন্ট। জি। এটা এটা আমাদের, আমরা সংবিধান মানে যদি মানি, রাষ্ট্রপতি কি যে সংবিধান লঙ্ঘন করেছেন নাকি করেন নাই? রাষ্ট্রপতি যদি সংবিধান, টাইম উলছে, এটা সময়ই বলে দিবে, সামনে সামনেই বলে দিবে। এখনো পর্যন্ত সময় বলছে না, মানে সেই সরকারকে, যেই সরকারকে আপনারা অবৈধ দখলদার বলছেন তাদেরকে শপথ পড়িয়েছেন এবং তখন না হয় অবরুদ্ধ অবস্থায় ছিলেন, গৃহবন্দী নানান কিছু ছিলেন, এখনো তিনি সেগুলো বলছেন কিন্তু এখনো তিনি থাকতে চাইছেন, সেটিকে যে না, তিনি। আমি আমি জি। আমি শারমিন চৌধুরী, আমি কিন্তু ক্লিয়ারলি বলছি যে আপনি কথাটা বলছেন, যদি উনি লঙ্ঘন করে থাকেন অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন উনি লঙ্ঘন করে থাকেন, তো অবশ্যই তার বিচার হবে এবং বিচার হওয়ার তো সমীচীন। আমি বলতে, আইনের ঊর্ধ্বে কেউ না। যেমন ডক্টর ইউনূসের নেতৃত্বে, ডক্টর ইউনূস কিন্তু 2024 সালের 5ই আগস্টে দেশে আসার আগেই নির্দেশ দিয়েছিলেন, প্যারিসে বসেই নির্দেশ দিয়েছিলেন যে এই যে বেকুয়াম, যে 3 দিন যে সময়, এই 3 দিন উনি দেশে কেন আসেন নাই, এই মেডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যানের সাথে উনি জড়িত ছিল। এটা তো আপনি যেহেতু এখন স্টেটে আছেন, ইউনাইটেড স্টেটে, আপনি দেখেছেন যে উনি সেখানে যে ক্লিন্টন ফাউন্ডেশনে মাহফুজুল আলম সহ এই সমন্বয়কদের উনি পরিচয় করিয়ে দিয়ে বলেছিলেন দে আর দি মাস্টার প্ল্যানার, যে এরা কিন্তু মেডিকুলাসলি ডিজাইন মাস্টার প্ল্যান করে এই সরকারকে হটিয়েছে একটি জঙ্গি হামলার মাধ্যমে। উনি যদিও জঙ্গি হামলা বলে না, এটা দেশবাসী বা আমরা সবাই কিন্তু যারা মুক্ত চিন্তার মানুষ, তারা মনে করে যে 5ই আগস্টে 2024 সালে একটি জঙ্গি হামলা হয়েছে, একটি নির্বাচিত সরকারকে হটিয়েছে, এটার জন্যই তাদের বিচার হবে।
এবং সেখানে বসে কিন্তু বঙ্গবন্ধুর দুই কন্যা, নির্বাচিত প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা সদ্য শেখ রেহানা আপাও এখানে ছিলেন। ওনাদেরকে হত্যার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল এবং লিটারেলি কিন্তু তারা হত্যাই করত। কিন্তু যেহেতু সেখানে আইন শৃঙ্খলা তৎকাল সেখানে এসএসএফ বা সেখানে যারা দায়িত্বশীল তারাই কিন্তু এটাকে এবং মোটামুটি একটি সেভ করেছিল তৎকালীন সময়। তো এই পরবর্তী কি ঘটেছে এটা আপনারা সবাই জানেন, এবং পরবর্তী সময় তারা জোর করে ওনাকে দেশের বাইরে নিয়ে গিয়েছে এবং এর পরবর্তী ঘটনাগুলো সবই জানেন। তো আমি বলতে চাই যে জিনিসটা এখানে অনেক বিষয় আছে এখনো হাইড, অনেক বিষয় সামনে খুলাসা হবে, কি ঘটেছিল, কি হয়েছে, দেশবাসী কি মনে করে, এবং আগে যে ঘটনার জন্য যারা মাননীয় প্রধানমন্ত্রীকে বা আওয়ামী লীগকে বা সরকারকে দায়ী করেছিল, যে আবু সাইদ, মুগ্ধ, আরো যারা যাদেরকে হত্যা করেছিল, এই যে মেডিকুলাস ডিজাইন করে সরকার হটানোর জন্য এবং সরকারকে বেকায়দায় পালানোর জন্য, শেখ হাসিনার উপর ব্লেম দেওয়ার জন্য এই এদেরকে তারা হত্যা করেছিল স্নাইপার দিয়ে, এবং স্নাইপার ট্রেন পিপুল তারা বিভিন্ন জায়গার থেকে হায়ার করে এনে যে সরকারকে বেকায়দায় পালানোর জন্য, সরকারকে মানুষের কাছে অগ্রহণযোগ্য করার জন্য, এবং সরকারকে যে মানুষের কাছে বিশেষ এগুলো করে আপনারা অভিযোগ আমাদের করছেন, কিন্তু এই প্রমাণগুলো আপনাদের কাছে কোথায়? মানে না এই এখন তো প্রমাণগুলো প্রমাণ কোথায়? তো আপনারা আন্তর্জাতিক আদালতে ইয়েস আপনি একটা মামলাও করেছেন, তারপরে কি আমি হয়েছে? সেই মামলাটা কি মামলা এই মামলাটা এখনো ইনকোয়ারি চলছে। আপনারা জানেন যে এগুলার অনেক সময় লাগে এবং তারা কিন্তু ইনকোয়ারি করে একটা পর্যায়ে আমি মনে করি যে আগামী দিনে সবই পরিষ্কার হবে। জি অনেকটা কিন্তু মানুষের কাছে খোলাসা হয়েছে জি কি ঘটেছিল, কি ঘটেছে, আগামী দিনে কি ঘটবে সবই কিন্তু, এবং একটি রাষ্ট্রকে কিভাবে মানে একটা শান্তিপ্রিয় একটি মনে করেন আমরা একটি নির্বাচিত সরকার এবং দেশের একটি একটি কঠিন পরিস্থিতির মধ্যে তারা কিন্তু এই রাষ্ট্রটাকে ধ্বংস করে দিয়েছে। জি, আপনি বিশেষ যেমন করে যেহেতু অভিযোগের কথাগুলো বলছেন, এখনো পর্যন্ত প্রমাণ হয়ে যাবে বা আপনি বলছেন প্রমাণ খোলাসা হবে, এখনো যেহেতু হয় নাই, মানে আপনি যেমন তড়িৎ গতিতে অভিযোগগুলো করছেন, ঠিক এরকমই তড়িৎ গতিতে এনসিপি, জামাত এখন বা রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন বিএনপি, তারাও তড়িৎ গতিতে আপনাদেরকে এরকম অভিযোগ করেন। অভিযোগের জায়গাটাকে তুলে রেখে আমি আসলে এই না প্রশ্নটা আপনার কাছে আমি অভিযোগের স্বামীন জায়গাটা তুলে রেখে এই প্রশ্নটা করছিলাম যে যদি ডক্টর ইউনূসকে আপনি রাষ্ট্রদ্রোহী বলেন, বিচার স্বামীন হবে, আমি একটু তাহলে কি আমি একটি কথা রাষ্ট্রপতিরও হবে বলি, কিনা? না আমি একটা কথা বলি আপনাকে যে প্রথমে কিন্তু আমরা অভিযোগ খণ্ডন করতে পারি নাই, যে মানুষকে তারা ভুল বুঝিয়েছিল। মানুষ কিন্তু অনেক আমাদের মা বোন বা আমাদের তরুণ সমাজ, ছাত্র সমাজ তারা বলেছিল যে সরকার এটার জন্য দায়ী। কিন্তু পরবর্তীতে কিন্তু এই এই যে যারা জুলাই যোদ্ধা বা যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল, যারা এই যে আপনার ছাত্ররা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, তারাই কিন্তু এক একজন কিন্তু বলছে যে কি হয়েছিল, কিভাবে ঘটেছিল। এবং আপনি দেখেছেন হাসিবুর রহমান করে একটি ছেলে, সে নিজেই কিন্তু বলেছে যে আমরাই তো আপনার টেলিভিশনে দিয়ে দিচ্ছি, আগুন দিয়েছি, আমরা কিন্তু মেট্রো রেল জ্বালিয়েছি। কেন? আন্দোলনকে বেগবান করার জন্য। বিএনপির এক নেতা মিস্টার বাচ্চু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সেক্রেটারি, উনি কিন্তু বলেছে যে 16 জন পুলিশ হত্যার মধ্যে দিয়ে আমরাই তো শুরু করেছি এটা, আমরাই সিরাজগঞ্জ থেকে। উনি কিন্তু দম্ভ করে বলেছিল। এরকম জামাত ইসলামের, ইসলামী ছাত্র শিবির বা এনসিবির যারা নেতারা তারা কিন্তু প্রকাশ্যেই বলেছে যে আমরা, আপনি দেখেছেন যে যাকে এই সরকার, বর্তমান সরকারের যিনি যোগাযোগ মন্ত্রী মিস্টার শেখ হাবিবুর রহমান, শেখ হাবিবুল আলম, যিনি 32 নম্বরের নেতৃত্ব দেওয়ার কারণে পুরস্কৃত হয়েছে, 3টা মন্ত্রণালয় তাকে দেওয়া হয়েছে, যে 32 নম্বর জ্বালিয়ে দেওয়া, এবং আপনার ইসরাক হোসেন, সাদেক হোসেন খোকার ছেলে, উনিও পুরস্কৃত হচ্ছেন, উনি বেকুটা পাঠিয়েছিলেন যেখানে মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী দেওয়া হয়েছে। তো এরা তো প্রকাশ্যেই, এটা কিন্তু দেশবাসীর কাছে পরিষ্কার হয়েছে। আমরা যে অভিযোগ করছি শারমিন এই চৌধুরী, এটা কিন্তু ঠিক না। এখন এটা প্রমাণ করার বিষয়। আপনি বলতে পারেন যে এটা প্রমাণ করার, প্রমাণ তো অবশ্যই হবে, আচ্ছা, তো প্রমাণিত একদিন দেশবাসীর না কাছে একদিন হবে। পরিষ্কার হবার পরেও মানে এই যে নির্বাচনটা হলো, এই নির্বাচনটা জি হয়ে গেল, সেখানে দেশি বিদেশি পর্যবেক্ষকরা আসছেন, সবাই মোটামুটি ধরেন ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ, আইআরআই থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন দেশের ভেতরেও আছে, তারা আসলে নির্বাচনটাকে মোটা দাগে ভালো নির্বাচন বা খুব বিতর্কিত বলবার মতো কিছু তারা পেলেন না। আহ, জি, তাহলে মানে আমি আপনাকে বলি, আপনি আপনি অত্যন্ত একজন মানে বিজ্ঞ ও দীর্ঘদিন মিডিয়াতে কাজ করেন, আপনি বাংলাদেশেও কাজ করেছেন। আমি আপনাকে বলি, যেহেতু একতরফা নির্বাচন, এটা আমিডামি নির্বাচন, জামাত এবং বিএনপি তারা দীর্ঘদিন তাদের এলাইজ, আপনি তো এটা পরিষ্কার, আপনি বাংলাদেশের মানুষ, আমরা, আপনারও জন্ম বাংলাদেশে, আমারও জন্ম বাংলাদেশে। তো আমরা এখানে অনেক কিছু যদি, আওয়ামী লীগের মতো একটি বিশাল রাজনৈতিক সংগঠন,
আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগ যদি কোনো ভুল করে, আওয়ামী লীগ, আমি যদি কোনো খারাপ কাজের সাথে জড়িত হই, আমি হত্যা খুনের সাথে জড়িত, আমার বিচার হবে। কিন্তু একটি রাজনৈতিক দল, যে দলের জন্ম হয়েছিল 1949 সালে, যে দল এই অঞ্চলের মানুষের অধিকার আদায়ের জন্য জন্ম হয়েছিল, এই বাংলাদেশ আওয়ামী লীগ, 52-এর ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 6 দফা আন্দোলন, প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনের সাথে একটি বিশাল রাজনৈতিক দল, যে দল প্রায় 20 বছর 5 মাস আন্ডার দি লিডারশিপ অফ হার এক্সেলেন্সি শেখ হাসিনা ক্ষমতায় ছিল, সেই দলকে বাদ দিয়ে যদি আপনি বলেন যে ফেয়ার, ইনক্লুসিভ একটি ভালো নির্বাচন না হয়েছে, এটা তো আমি কোনো বলছি না, যৌক্তিক ধরেন হয় না। ধরেন হ্যাঁ। আন্তর্জাতিক সংস্থা যারা আসলো তারা তো না, এরকমটাই বললো, আন্তর্জাতিক বা সবাই তো আসে নাই, আন্তর্জাতিক সবাই আসে না, যারাই আসেছিল, আমি আপনার এই যে মেডিকুলাস কে ডিজাইন আসে যারা, নাই? জনাব আনুরুজ্জামান চৌধুরী আসে নাই কে? আমি বলি, আপনি টিআইবি তো বলেছে যে এটা ভালো নির্বাচন, জামাত ইসলামও তো বলেছে হুম, যে এটা ইঞ্জিনিয়ারিং হয়েছে। হুম, হুম। তো আমি বলতে চাই হ্যাঁ, যে আমি মানে আপনাকে এই ইঞ্জিনিয়ারিং কথাটা হয়েছে, বলতে, হ্যাঁ এটা জামাতে ইসলাম বলেছে, টিআইবিও কিছুটা কোথাও কোথাও কিছু ঘটনার কথা টিআইবিও উল্লেখ করেছে, কিন্তু বাংলাদেশে এমনকি একটা নির্বাচনও আছে যেখানে আসলে না ধরুন আমি আপনার ধরুন এটা, যখন আপনারা হেরে গেছেন তখন আপনারা বলেছেন সূক্ষ্ম কারচুপি, যখন বিএনপি হেরে গেছে বিএনপি বলেছে সূক্ষ্ম কারচুপি, মানে আমাদের ইতিহাসে তো কারচুপি ছাড়া কোনো নির্বাচন দেখিনি। না না আমি আমি আপনাকে বলতে চাই, আপনি কিভাবে একটি ভালো নির্বাচন বলবেন, যে নির্বাচনে একটি বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে, যে নির্বাচনে আপনি একটি বিশাল রাজনৈতিক দল, এবং আপনি জাতীয় পার্টি তো ইলেকশন করতে দেয় নাই, মানে দিয়েছে কিন্তু তাদের কোনো অ্যাক্টিভিটি করতে দেয় নাই, আর আরো প্রগ্রেসিভ পলিটিক্যাল পার্টি অনেকগুলো আছে যাদেরকে নির্বাচন ঠিক মতো করতে দেয় নাই। তো এটা জামাত এবং বিএনপির এবং আমি দামি, মানে আমরা মোটামুটি এখন দেখেন যেমনটা 24-এ ডেপুটি আপনারা লিডার, করেছিলেন সেরকমটা এটা। 26-এ আমরা করেছি, কিন্তু আমরা কাউকে বাদ দিই নাই শারমিন চৌধুরী, আমরা কিন্তু সবাইকে ওয়েলকাম করেছি, তারা আসেন নাই। যেমন জাতীয় পার্টি আওয়ামী লীগ আসছে যদি কিন্তু নির্বাচন, করতে পারে নাই আপনার ভাষায়। না, আওয়ামী লীগকে তারা বাদ দিয়েছে, তা আওয়ামী লীগকে তারা যেতে দেয় নাই নির্বাচন, আমরা কিন্তু যেতে চেয়েছিলাম, আমরা কিন্তু নির্বাচন করতে চেয়েছিলাম, কিন্তু আমরা তাদেরকে ওয়েলকাম করেছি, তারা নির্বাচনে অংশগ্রহণ করে নেয়, এটাই হলো ডিফারেন্স। 18তে তারা এখন একবার শিক্ষা পেয়েছে যে অংশগ্রহণ করে কি হয়, সেটা তো 18তে দেখেছে, আবার এটা কেন এটা 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 ন্যাড়া এটা আপনি কয়বার বলতে বেলতলায় পারেন, যাবে? জি। এইটা না বুঝছি, কিন্তু আমি এটা বুঝেছি, কিন্তু আপনি যে কথা বলেছেন, কিন্তু আমার কথাটা হলো আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সরকার বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু কাউকে নির্বাচন থেকে বাইরে রেখে নির্বাচন করতে চায় না, নির্বাচনে ওয়েলকাম করা হয়েছে, নির্বাচনে তারা পার্টিসিপেট করেন নাই, এবং তারা কোন কারণে করেন নাই, কি কারণে করেন নাই, এটা তারাই বলতে পারেন, কিন্তু আওয়ামী লীগকে তারা তো বাদ দিয়ে বলেছেন তাই এবারে না, যে তারা তো নির্বাচন, বলেছেন তাদের অভিজ্ঞতা 18তে আচ্ছা যা হয়েছে ফলে আমি তারা জান না। আমি একটা কথা বলি, আমি আসলাম আপনার কথা যে সত্যি আমরা হয়তো আওয়ামী লীগের সময় তারা নির্বাচনে অংশগ্রহণ করেন নাই আওয়ামী লীগের কারণে, আমি মানলাম। তা আমি যে ভুলটা করেছি এটা কি আপনি করবেন? আপনি কি আবার করবেন? না এটা কি তার মানে তার গণতন্ত্রের আগে জন্য, আপনারা দেশের এটা স্বার্থে? এটা কি বলেছেন যে আপনারা ভুলটা করেছেন? এটা কি আপনারা না স্বীকার করেছেন কোনো আমি, ফোরামে? না শুনেন, আমি আমি পার্টলি, আমি যে একবারে বলবো না, পার্টলি বলতেছি যে আপনার কথাটাই আমি যদি সত্য ধরেই নেই, বা অন্যান্য যারা কথা বলছেন তাদের কথা সত্য ধরেই আমি বলতে চাই যে আমি যে ভুল করেছি এটা কি আপনি করবেন? তা আপনি যদি করেন তাহলে আর আমাদের তো একটি লজিক আছে এখানে, আমি আপনারা বলতে চাই যে আমরা কিন্তু নির্বাচনে তাদেরকে আসার জন্য বাধা দিই নাই, নির্বাচনে ওয়েলকাম করা হচ্ছে, নির্বাচন তারা আসেন নাই। তো আমি ধরলাম আপনি বলছেন যে তাদেরকে বিভিন্নভাবে তারা সাপ্রেস হয়েছে, তো এইটা নির্বাচন হয়তো কোনো কোনো জায়গায় বা কিছু কিছু বিষয়ে হয়তো বলতে পারেন যে নির্বাচন এখানে কিছু কিছু সমস্যা ছিল বিভিন্ন জায়গায়, কিন্তু আমি বলবো না যে কাউকে বাদ দিয়ে সবাইকে কিন্তু পার্টিসিপেট করার ওয়েলকামিং ছিল, কিন্তু তারা বিএনপি বা জামাত তারা পার্টিসিপেট করেন নাই। এখন এইবারের যে নির্বাচন, যেটা না, আওয়ামী জামাতে লীগের তো মধ্যে একটা নিবন্ধনই বিষয়, স্থগিত ছিল, জামাত তো আসলে হ্যাঁ, দাঁড়িপাল্লা মার্কায় নির্বাচন করতেই পারে নাই। এটা তো আপনারা আওয়ামী তো লীগ করে নাই, হ্যাঁ, শারমিন চৌধুরী, এটা হাইকোর্ট করেছিল, কোর্ট করেছিল। এইভাবে এইবার যেভাবে তারা ডক্টর ইউনূস যে আপনার নির্বাহী আদেশে, প্রধানমন্ত্রী তো করেন নাই, ডক্টর ইউনূস যেভাবে করেছে এবার তো করে কোর্টের মাধ্যমে, কোর্ট আবার তাদেরকে দিয়ে দিয়েছে। তো এইটা তো কোর্ট যদি কোনো সিদ্ধান্ত নেয়, এটা তো একটু দল বা আওয়ামী লীগ বা সরকারে যারা আছেন তার তো কিছু করার নেই, কোর্ট তো তার নিজস্ব গতিতে চলে, কোর্ট তো কিন্তু এই মানে কোর্টই সুপ্রিম কিন্তু কোর্ট, এই হাইকোর্ট। সরকারকে মানে সংবিধানের 106 অনুচ্ছেদের অনুসারে বলেছে যে এই সরকার শপথ নিতে পারে, বা আহ, সেটা কিন্তু এই কোর্টই বলেছে, সেটাকে আবার আপনারা চ্যালেঞ্জ করে না, ফেলছেন। কোর্টে কোথায় বলেছে? সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তো উনি, এবং জি। এপিলেট ডিভিশনে এরা তো কন্টেনমেন্টে ছিলেন, তারা তো জানেনই না। এখন এটাই তো প্রমাণ, এখন এদেরকে বলতে হবে যে এরা কি সাইন করেছিলেন, তারা কি তারা আবার অপিনিয়ন অস্বীকারও দিয়েছিলেন। করেন নাই যে আমরা করি নাই, না, এটা অস্বীকার অপিনিয়ন করেন নাই। অপিনিয়ন এটা ঠিক, তখন তারা আসলে তিনি তারা ক্যান্টনমেন্টে তারা যদি ছিলেন।
না, তারা যদি ক্যান্টনমেন্টে ছিলেন তারা কোথা থেকে সাইন করলেন, কিভাবে অপিনিয়ন দিলেন, এগুলা নিয়ে অনেক গাপলা আছে। সামনে এগুলো পরিষ্কার হবে শারমিন চৌধুরী, আপনি দেখবেন এবং দেশবাসীও দেখবেন। তবে ইনশাল্লাহ আমার একটা বিশ্বাসের জায়গা যে এদেশের মানুষ, মুক্তিকামী মানুষ বা এই স্বাধীনতায় যারা বিশ্বাস করে বা এদেশের গণতন্ত্রে যারা বিশ্বাস করে, এদেশের মানুষ অতীতেও কিন্তু এটা বারবার প্রমাণ দিয়েছে। এবং আমি বিশ্বাস করি যে আগামী দিনে যে যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, আপনি দেখেন যে যারা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে আমাদের বিরুদ্ধে ছিল, যে সুপার পাওয়াররা, তারা কিন্তু পরবর্তী সময় 1975 সালে জাতির পিতাকে হত্যার সাথে তারা আংশিক জড়িত ছিল বা তারা পিছন থেকে কলকাঠি নেড়েছে। এবারও এই সরকারকে হটানোর জন্য শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরানো, কেন? যে তাদের যে সেন্ট মার্টিন, তাদের যে করিডোর, তাদের যে এই দেশ দখলের চক্রান্ত, এবং এই দেশে তাদের তল্পি বাহক যে সরকার বানানো, এটা শেখ হাসিনা কি বঙ্গবন্ধুর কন্যাকে দেওয়া হবে না। কারণ উনি এই দেশের 1 ইঞ্চি মাটি উনি আপোষ করেন নাই। উনি 1 ইঞ্চি মাটি, কারোর সাথে কোনো অবৈধ চুক্তি, কাউকে দেশের এই অস্তিত্ব বিলীন করে দেওয়া, আমাদের সংবিধান ধ্বংস করা, এটা শেখ হাসিনা সম্ভব, যে কারণে ওনাকে ক্ষমতার থেকে সরে যেতে হয়েছে। তবে মানে যা হয়েছে সব সংবিধানের অনুসারেই হয়েছে, কিন্তু তাতে সেটা ইনক্লুসিভ নির্বাচন হোক বা না হোক। আমি আপনাকে বলি যে উনি কিন্তু উনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। বঙ্গবন্ধুকে কিন্তু পাকিস্তানিরা ধরে নিয়ে গিয়েছিল পাকিস্তানে, এবং উনাকে কিন্তু ফাঁসির রায় দিয়েছিল। উনাকে কিন্তু কবর করে সেখানে দেখিয়েছিল যে উনাকে কিভাবে ফাঁসি দিবে এবং কিভাবে কবর দিবে। উনি কিন্তু বলেছিল যে আমার বাংলার মানুষের কাছে আমার লাশটা পাঠিয়ে দিও। তো বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আপোষ করবেন না দেশের স্বার্থে, সংবিধানের স্বার্থে, এই দেশের অস্তিত্বের স্বার্থে, এবং দেশের মানুষ সাথে উনি বেইমানি করেন নাই, যে কারণেই উনাকে ক্ষমতা ছাড়তে হয়েছে, উনাকে আজকে এক্সাইলে থাকতে হচ্ছে। তবে আমি বিশ্বাস করি আন্ডার দি লিডারশিপ অফ হার এক্সেলেন্সি শেখ হাসিনা দেশের মানুষের কাছে অনেক মোটামুটি 70-80% পরিষ্কার হয়েছে, এবং এই দেশের মানুষ এটার বিচার করবে। 70-80% পরিষ্কার হয়েছে, তবুও 60% ভোট পড়েছে এই নির্বাচনে, এবং সেই ভোটে দেখা যাচ্ছে যে এই কি শারমিন চৌধুরী, আপনি বললাম যে আপনি অনেক অভিজ্ঞ, যোগাযোগ করেন না, আমিও ওনার সাথে কোনো যোগাযোগ করি নাই তিনি এখন মন্ত্রীও হয়েছেন। জি হ্যাঁ, উনি মন্ত্রী হয়েছেন। উনি তো 3টি মন্ত্রণালয় উনি কিন্তু পেয়েছেন, 2টি মন্ত্রণালয় পেয়েছেন, প্রবাসী কল্যাণের একটা। উনি তো আগে 2বারে মেয়র ছিলেন সিলেটে। তো আমি বলতে চাই যেটা আমাদের সিলেটের একটি হৃদ্যতাপূর্ণ পরিবেশ ছিল রাজনীতিতে। আমাদের অতীতে যারা আমাদের জাতীয় নেতৃবৃন্দ আছেন সবাই শুধু, এবং স্থানীয়ভাবেও কিন্তু এত বৈরী পরিবেশ ছিল না। কিন্তু ঘটনাটা হলো এই মুহূর্তে বা এই 5ই আগস্টের পরে যে কিছু ঘটনা ঘটেছে, আমাদের প্রায় 250 বাড়ি করে আগুন দিয়েছে। শুধু আমার বাড়ি না, আমাদের অনেক জাতীয় নেতৃবৃন্দ, লোকাল নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এইটা কিন্তু অতীতে এই শহরে কোনোদিন ঘটে নাই, এই সিলেটের ঘটে না, এবার ঘটেছে। আমাদের 2জন, এক যুবলীগের 2 নেতাকে হত্যা করা হয়েছে। তো মানে এগুলা একটি মানে এটা চিন্তার বাইরে কিন্তু সিলেটের মানুষ হিসাবে, মানে আমি সিলেটের মানে প্রেক্ষাপট থেকে বলছি। তো যে জিনিসটা হলো, তো কেন আপনারা আলোচনা করবার কোনো চেষ্টা করছেন না? মানে আপনাদের আগের থেকে পূর্ব পরিচিত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যদি থেকে থাকে, কেন আপনারা আলোচনা করবার চেষ্টা করছেন না? না, আর আলোচনা করার কোনো স্কোপও তো নাই। আপনি দেখেন যখন আমার বাড়ি 2বার জ্বালানো হয়েছে, তা আমি কি আলোচনা করব? আমরা এটা আমার সিটি কর্পোরেশন থেকে আমার ছবিটাও নামিয়ে দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনের আমি নির্বাচিত মেয়র, অন্যান্য যে 2জন আছেন ওনাদের ছবি আছে, কিন্তু আমারটা সরিয়ে দেওয়া হয়েছে। তো এটার জন্য আমি কার কাছে বিচার দেবো? আমি কি বিচার বলতে পারি যে আমার ছবিটা আবার টাঙ্গান? আমি কি বলতে পারি এটা আমার বাড়ি জ্বালিয়ে দিয়েছে? এটা তো আমি লজ্জার, আমি মনে করি এটা আমার জন্য ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি তো এটা কাউকে বলতে পারি না যে আমি এই সিলেটের সন্তান হিসাবে, সিলেটের একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমার বাড়ি জ্বালিয়ে দিয়েছে, আমি গিয়ে বিচার দিলাম। কার কাছে বিচার দিব? কেন? আমি জনগণের উপরে রেখা দিছি। সিলেটের মানুষ দেখেছে কি হয়েছে, এবং সিলেটের মানুষ অতীতেও আমরা কি করেছি। আমরা ব্যক্তিগতভাবে সিলেটের আমিন শুধু না, আমাদের কোনো নেতৃবৃন্দ কারোর সাথে কোনো খারাপ ব্যবহার আচরণ করে নাই। আমি হলফ করবো। হ্যাঁ, মামলা অনেকের নামে, আমি কিন্তু এটা বলবো না যে মামলা হয় নাই, মামলা হয়েছে, অনেকে জেলও গিয়েছেন। এটা তো অতীতে আমরাও গিয়েছি, আমাদের অনেক নেতৃবৃন্দ গিয়েছেন। মামলা হোক, এখন যদি আমাদের কেউ জেলে যায় এটা নিয়ে সমস্যা না, কিন্তু জেলে যাওয়ার পর যদি কোর্টে যাওয়ার পর মব ভায়োলেন্স হয়, মানুষের আত্মসম্মান বোধে আঘাত লাগে, এইটাই খারাপ, বুঝছেন? মামলা হইতে পারে, রাজনীতিবিদ মামলা হইতে পারে, আমার বিরুদ্ধে মামলা হইলে আইল ফেস দি কোর্ট, আমি তো ফেস করবো, অসুবিধার না। আমি আইনে বিশ্বাস করি। আমি মামলা ফেস করার মতো পরিস্থিতি আছে বলে আপনি এখনো মনে করছেন না, নাকি করছেন? না, এখনো এটা এখনোই আমি এটা বিশ্বাস করি না।
আচ্ছা, আচ্ছা। কিন্তু ওই যে নমনীয় ভাবের যে জায়গাটিতে কথা বলছিলাম যে, যেই বিষয়গুলো আপনি কিছুটা, দেখেন কিছুটা দেখা আমাদের যাচ্ছে জনাব আমি জনাব আনোয়ারুজ্জামান আসলে জি। কোনো ব্যাকডোর বা পর্দার পেছনে আপনি বলছেন আপনার ব্যক্তিগত পর্যায়ে কোনো আলোচনা হচ্ছে না। কিন্তু পর্দার পেছনে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো আলোচনা হচ্ছে কিনা? মানে আপনাদের দল কোনো আলোচনায় যাচ্ছে কিনা? কারণ আমরা তারেক রহমানের সাক্ষাৎকারেও তাঁকে বলতে শুনেছি যে, আ শেখ হাসিনার সন্তানরা রাজনীতি আসতে পারবেন কিনা এই বিষয়ে যখন প্রশ্ন করা হচ্ছে তিনি আপত্তির ব্যাপারটা কিন্তু জানান নাই। মানে কোনো আপত্তি জানান নাই সে বিষয়ে। আবার সজীব ওয়াজেদ জয়ও কথা বলতে চেয়েছিলেন নির্বাচিত প্রধানমন্ত্রীর সাথে, মানে নির্বাচনের আগেই এই আশা তিনি ব্যক্ত করেছেন। একসাথে অবশ্যই কাজ করব বলে তিনি বলেছেন। মানে কোনো পর্দার পেছনে কোনো আলোচনা হচ্ছে কিনা? এই বিষয়টা আমি আসলে আমার নলেজে নাই যে কোনো আলোচনা হয়েছে কিনা, কিন্তু আমাদের নেতা সজীব ওয়াজেদ জয় উনি পরিষ্কার বলেছেন যে ডায়লগে বিশ্বাস করি, গণতন্ত্রে তো ডায়লগের কোনো বিকল্প নেই। তো বিষয়টা হলো যে আওয়ামী লীগ উনি যে পরিষ্কারভাবে যেটা বলেছেন, আপনি যেটা দেখেছেন আমি ওটা দেখেছি। তবে কোনো অফিসিয়াল কোনো আলোচনা হয়েছে এই বিষয়ে আমার নলেজে কোনো কিছু নেই, সো আমি এই বিষয়ে বলতে পারবো না। তবে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের যারা মানুষ, বাংলাদেশে যারা আমরা থাকি, আমরা জন্মগ্রহণ করেছি ভোটার হুম। বা দেশের মানুষ, আমি বিশ্বাস করি বা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে ইনক্লুসিভ পলিটিক্সের বাইরে বা এই দেশের সবাইকে যদি এক হয়ে না কাজ করা হয়, তো এই দেশের যে ইকোনমি, দেশের যে অবস্থা, এটা কিন্তু কোনোদিনই ঠিক হবে না। আপনি বলেছেন যে একে অপরের বিরুদ্ধে যদি আমরা মামলা দিতে থাকি আর বাড়িঘর ভাঙচুর করতে থাকি, তাহলে কি এখন আমার বাড়ি ভাঙচুর করছে তো আমি কি আরেকজনের বাড়ি ভাঙচুর করব? আমরা তো এটা করি নাই, আমরা তো করি নাই, কিন্তু আবার কেন করব? কারণ এরা তো আমার দেশের মানুষ, আমার পাড়া প্রতিবেশী, এটা তো ঠিক না। কিন্তু যারা করেছে তাদেরকে এটা মানে মনে রাখা উচিত যে একটি সরকার 5 বছরের জন্য আসে বা আরো বেশি দিন থাকতে পারে, আবার এরপরে কিন্তু আরেকটি সরকার আসে, তাই না? আবার আরেকটি সরকার আসে। তো এইটা তো হইতে পারে যে জি। মানুষ কিন্তু সেই কথাটা কি আপনারাও গণতন্ত্র ভুলে থেকে থাকে। গিয়েছিলেন কিনা? মানে যার কারণে বিরোধী দলের প্রতি এত মামলা বা এত দমন নীতি ছিল, সেটা কি আপনারাও ওই সময় ভুলে গিয়েছিলেন কিনা যে ৫ বছর পরে আপনাদের আসলে সরকার পরিবর্তন হতে পারে? অবশ্য আপনারা পরিবর্তনের কোনো রাস্তাও রাখেন নাই সেরকম। রেখেছিলেনও কি? উম, আসলে আপনি যে কথাটা বলছেন যে এই কথাটা তো আমি আগে আগে বলেছি যে আওয়ামী লীগ কিন্তু কোনো সময় কোনো দরজা বন্ধ করে নাই যে নির্বাচন কেউ আসতে পারবে না। নির্বাচন ওপেন ছিল, নির্বাচনে যা তারা আসেন নাই এটার জন্য। কারণ এইটা আপনি যদি গণতন্ত্রের স্বার্থে, সংবিধানের স্বার্থে যদি আপনি নির্বাচন না করেন, নির্বাচন না করার তো হুম। কোনো সুযোগই নাই। তো এখন নির্বাচন তো করতে হবে, একটা টাইমলি নির্বাচন করতে হবে, এই নির্বাচনে সবাই পার্টিসিপেট করবে, এটা আমরা আশা করি। এখন ওনারা কিন্তু কোন ফল কারণে করেন চাইবেন নাই যেটা সেটা আপনাদের সেরকমটাই হবে। না, এইটা এইটা আসলে আপনি বলছেন, কিন্তু এইটা তো আসলে এরকম বিষয় না। কিন্তু এটা হয়তো তারা তারা মনে করছেন জনগণ যাকেই ভোট দিয়েছে বা যাকেই দিত, ওনারা যদি পার্টিসিপেট করতেন তাকে, তারাও তো নির্বাচিত হতে পারতেন। লাস্টের যে নির্বাচনে তারা যায় না, তারাও তো সরকারে আসতে পারতেন। এটা তো জনগণ ম্যান্ডেট দিলে তারা আসতে পারতেন, কিন্তু তারা হয়তো দে মিস দি ট্রেন। হুম, জি। মাত্র ৬টা আসন পেয়েছিল ১৮ তে যখন নির্বাচন করেছিলেন। তখন আসলে না, 18 আর 24 তো শুনেন, 18-র পরে আর 5 বছর, কিন্তু এই 5 বছর তাদের পপুলারিটি তো বাড়তে পারে, সরকারের আপনার আমাদের জি, পপুলারিটি কমতে পারে, জি। তখন তো তাদের এই যে পাশ ব্যাখ্যাটা করতে হয়তো পারে। আপনারা জনগণের কাছে দিয়ে স্পষ্ট হতে কখনো পারবেন কিনা যে ১৮ নির্বাচনে কি হলো? কেন ২৪ এ নির্বাচনে আবার আমিডামি নির্বাচন, আবার ২৬ এ নির্বাচন হলো, সেখানে আবার আপনারা বাদ হয়ে গেলেন। সেটি আসলে কার কৃতকর্মের কারণে সেটি হয়তো আপনারা কখনো স্পষ্ট করবেন। কিন্তু ওই যে আপনি বলছিলেন না যে গণমাধ্যমে তো এখন আর আওয়ামী লীগের কেউ নাই। সংসদেও নাই, নির্বাচনেও থাকার সুযোগ হয় নাই আপনাদের। মানে এখন কোনো তেমন কর্মসূচিও দেখা যাচ্ছে না। আপনারা যে নো ভোট ক্যাম্পেইন চালিয়েছিলেন সেটিরও যে খুব প্রভাব পড়েছে সেটিও না, মানে ৬০% মতো ভোট না পড়ে কেন? গেছে। আপনার শুনেন, আপনার কত পার্সেন্ট মানুষ বুটে গিয়েছে? তাহলে এইটাই কি আপনাকে আবার প্রমাণিত করতে হবে, আবার পিছনে যেতে হবে? এই নির্বাচনে কিন্তু খুব বেশি লোকজন বুটে যায় নাই। এই বুট দেখানো হয়েছে, এই বুটে যায় না, এটা তো ইঞ্জিনিয়ারিং হয়েছে, এটা তো বলতেই হবে। সো এটা নিয়ে এখন আলোচনা করবে, যেহেতু নির্বাচনই প্রথমে সঠিক হয় নাই। এই নির্বাচনে যেহেতু আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা হয়েছে, প্রথমেই তো গলত। এই নির্বাচন তো ইনক্লুসিভ, প্রপার গণতান্ত্রিক, ডেমোক্রেটিক, তারপরে আপনার সবাইকে নিয়ে একটি ইনক্লুসিভ ইলেকশন, এটা তো বলতে পারবেন না।
প্রথম কথা হলো আপনি যদি একটা বিশাল রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাদ দেন, তাহলে এটা প্রপার নির্বাচন কিভাবে হয় আপনি বলেন, আপনার কি আমি না, প্রশ্ন রাখলাম। ইনক্লুসিভ কিভাবে হয় সেটি তো একটা প্রশ্ন থাকেই। কিভাবে আসলে হুম। আওয়ামী লীগের মতো একটা দল বাদ দিয়ে নির্বাচন ইনক্লুসিভ হয়? কিন্তু আমরা দেখলাম যে আন্তর্জাতিক সংস্থাগুলো তারা তাদের ইনক্লুসিভ নির্বাচনের সংজ্ঞাটাই বদলে দিল। আগে এটি আসলে বলতো যে সব দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এখন সংজ্ঞাই বদলে গেল যে জনগণ অংশগ্রহণ করলে বা প্রত্যেক শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করতে পারলে সেটি ইনক্লুসিভ নির্বাচন। আপনাদের আন্তর্জাতিক তৎপরতারও আসলে কি হাল সেটিও একটু না, জানতে আমি চাই। আমি শারমিন চৌধুরী, আন্তর্জাতিক বলতে আপনি কারা কারা বলছে কে? তো এটার সাথে যারা ইউরোপীয় জড়িত ইউনিয়ন ছিল, বলছি, ইউরোপীয় আচ্ছা, ইউনিয়ন, এরার জাতিসংঘ। সাথে এদের সাথে যারা জড়িত ছিল, যারা এই সরকারকে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করেছে দেশীয় ষড়যন্ত্র করে দ্বারা, তারাই এটা বলেছে। সো এইটা এইটা আর বলার অপেক্ষা রাখে না। সো এগুলা নিয়ে বেশি আলোচনা করার প্রয়োজন নেই। কারণ হলো যে তারা তারা বলগার টু নিজেই তো বলেছেন যে উনি বলেছেন যে উনি কিন্তু আমি সেনাবাহিনী প্রধানকে ফোন দিয়ে বলেছি যে সরকারকে সাপোর্ট না করার জন্য। তো এটা সবই এখন আস্তে আস্তে সবই ক্লিয়ার হচ্ছে। আগামী দিনে আরো আপনারা ক্লিয়ার হবেন, দেশবাসী ক্লিয়ার হবে, জি, বিশ্ববাসী ক্লিয়ার হবে। জি। উই হ্যাভ অনেক টু ওয়েট। হ্যাঁ, আসলে তাহলে আপনারা ওয়েট অ্যান্ড সি এই পলিসিতেই আপনারা ইয়া, এখনো অবশ্যই আছেন। অবশ্যই দেশবাসী কিন্তু বুঝুক। এই ওয়েট অ্যান্ড সি এর মধ্যে কি আপনারা তো নিশ্চয়ই কিছু না কিছু করছেন? মানে বিভিন্ন সময় শেখ হাসিনার সাথে বিভিন্ন জনের বৈঠক হচ্ছে বলে আমরা জানতে পারছি। কিন্তু কি হচ্ছে বৈঠকে সেটা আবার জানতে পারছি না। মানে আপনাদের কি কোনো তৎপরতা যেটা আসলে যারা ক্ষমতাসীন আছেন এখন বা দেশে যারা রাজনীতি করছেন তারা বলেন ষড়যন্ত্র। সবসময় এটা বলা হয় ষড়যন্ত্র টার্মটা। আপনারা আসলে এরকম কি করছেন যেটাকে তারা ষড়যন্ত্র বলছে? শুনেন, আমরা আমরা একটি গণতান্ত্রিক সংগঠন। আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের অভ্যুদয়ের সাথে বাংলাদেশ এই অঞ্চলের মানুষের অধিকার আদায়ের জন্য আওয়ামী লীগের জন্ম হয়েছিল। আওয়ামী লীগ এই দেশে মানুষের আত্মার সাথে সম্পর্কিত একটি রাজনৈতিক সংগঠন। তারা যদি আওয়ামী লীগকে এত ভয় না পেত, আপনি দেখেন আওয়ামী লীগের প্রশ্ন আসলেই কিন্তু এই যে আমি ডামি যারা নির্বাচন করেছেন তারা সবাই এক হয়ে যান। তো কেন তারা এত ভয় পায় কেন? তা আওয়ামী লীগ ফেসিস্ট, শেখ হাসিনা ফেসিস্ট, আওয়ামী লীগের প্রত্যেক নেতারা ফেসিস্ট, আওয়ামী লীগের কোনো সাপোর্ট নাই, আওয়ামী লীগের 5% সমর্থন নাই, আওয়ামী লীগ এই দেশের মানুষের সাথে সম্পর্ক নাই। তাহলে কেন আপনি আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখলেন? কেন? এইটার প্রশ্নের উত্তর দেন। আওয়ামী লীগকে নিয়ে এখন একটি মধ্যবর্তী নির্বাচন দেন, তারা তো আওয়ামী লীগকে উত্তর ইনক্লুড দেয় করে যে দেন। তাদের যে মানবতা বিরোধী অপরাধ আছে সেই অপরাধের বিচার হবার আগ পর্যন্ত তাদের। মানবতা বিরোধী অপরাধ তো তারাই করেছে, তারাই তো মানুষ হত্যা করেছে। এই উনি ডক্টর ইউনূসের নেতৃত্বে এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট, এই যে পোলাপাইন, এনসিপির পোলাপাইন, তারাই তো মানুষ খুন করেছে, ছাত্র খুন করেছে আওয়ামী লীগকে বেকায়দা ফেলানোর এই জন্য, পোলাপাইনরাই কিন্তু সরকারকে এখন বেকায়দা ফেলানো। সংসদে আছে। আপনারা এখান থেকে কি বার্তা নিচ্ছেন? না, এই জন্য এই পোলাপাইন আছে কিছুদিন, তারা লাপাক না, দেশবাসীও দেখুক তাদের চরিত্র। তারা যে এখন শত শত কোটি টাকা বিভিন্ন জায়গায় পাচার করেছে, এগুলো তো দুদকে তো তাদের বিরুদ্ধে অ্যাপ্লিকেশনও পড়ছে, হাজার হাজার মানুষ তাদের বিরুদ্ধে মামলাও হবে। ওয়েট এন্ড সি, ওয়েট এন্ড সি। আর তাদের গুরু ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি নিজেকে ভিভিআইপি ডিক্লেয়ার করেছেন। ডক্টর ইউনূসের বিরুদ্ধে কি আপনি মনে করেন? আমি একটা জিনিস আপনার এই অনুষ্ঠানের মধ্যে বলতে চাই যে উনার তো 85 হয়েছে, বোধহয় 86 হয়ে যাচ্ছে। তো আমি উনাকে আগেও একদিন বলেছিলাম যে উনার জন্য আমি দোয়া করি উনি আরো বেশ কিছুদিন বেঁচে থাকুক, উনি বেঁচে থাকুক, যে উনার যে বিচার বাংলাদেশে হবে, বাংলাদেশে এই বিচারটা যাতে উনি নিজের চোখে দেখতে পারে। আল্লাহ তালা উনাকে বাঁচিয়ে রাখুক। আমি আজকেও বললাম, আজকে রমজানের সময়, যে উনাকে বাঁচিয়ে রাখো। উনার উনার নিজ চোখে উনার বিচারটা দেখতে হবে, মানে মরণোত্তর বিচার তো উনি দেখতে পারবেন না। উনি বেঁচে থাকতেই এই দেশ ধ্বংসের জন্য, দেশের কনস্টিটিউশন ধ্বংসের জন্য, জি, এ দেশের ইকোনমিকে ধ্বংস বিচারটা তো আপনারা করার জন্য করবেন, দেশ কিভাবে পিছিয়ে আপনারা যাবে। দেশের রাজনীতিতে না, ফিরবেন আমরা, বলে? শুনেন, আমরা করব না। এই দেশের কনস্টিটিউশন, এই দেশের আইন, এদেশের ডক্টর ইউনূস যে আপনার রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন, এই রাষ্ট্রদ্রোহী মামলায় তার ক্যাপিটাল পানিশমেন্ট হবে। ওয়েট এন্ড সি। সেটা তো এই সরকারের আমলে হবে না, হবে? টাইম উইল সে, টাইম উইল সে, ওয়েট। এই জন্য তো বলতেছি ওয়েট, উই হ্যাভ টু ওয়েট, একটু সময় দিতে হবে তো। আচ্ছা, সেই সময়টা কেমন সময় এটুকু কি ধারণা পেতে পারি যে আপনাদের কাছে না, কেমন এখন সময়? বিষয়টা হলো আমি তো বলছি যে আপনি একটু অপেক্ষা করেন, দেখেন, ওকে। অনেক একটু অপেক্ষা করেন। অনেক ধন্যবাদ জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী। তাহলে এই ওয়েট আপনাকে অ্যান্ড সি অসংখ্য এর মধ্যে ধন্যবাদ। সবকিছু রয়ে যাচ্ছে। আসলে ওয়েট না, করি না, দেখি, দেখি আপনাদের দেখি, আসলে ওয়েটের মধ্যে কি আছে। ওয়েট অ্যান্ড সি পলিসি এখন ইনশাল্লাহ আওয়ামী লীগের ইনশাল্লাহ। পলিসি আচ্ছা, তাহলে। আপনি আপনি অনেক চেঞ্জ দেখতে পাচ্ছেন না? 2024-এর 5ই আগস্টের পরে মনে করা হয়েছিল যে আমরা এই পৃথিবীর মানচিত্রেই নাই। এখন কি আপনার চোখে চেঞ্জ মনে হচ্ছে না? কোথায় কোথায় আওয়ামী লীগ আসলে নাই। চেঞ্জ হলো? মানে আওয়ামী লীগ গণমাধ্যমে নাই, সংসদে নাই, রাজপথেও দেখা গণমাধ্যমে যাচ্ছে তো না। দেওয়া হচ্ছে না, হ্যাঁ, হ্যাঁ, ভয়, হ্যাঁ, আতঙ্ক। একদম। হ্যাঁ। আওয়ামী লীগ আতঙ্ক, আওয়ামী লীগ দেখলেই তো এবং তাহলে আওয়ামী আপনারা লীগকে আপনি কোথায় আছেন? মানে কাজটা কোথায় করছেন? আমরা এদেশের মানুষের আত্মার হৃদয়ের মধ্যে আছি।
এদেশের মানুষের বুকের মধ্যে আছে আওয়ামী লীগ, বুঝছেন? আওয়ামী লীগের এদেশের প্রত্যেকটি মা বোনদের মনের মধ্যে আছে আওয়ামী লীগ। আমাদের বৃদ্ধ মা বাবা চাচা এবং বৃদ্ধ মানুষ যারা খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু এখনো নামাজ পড়ে শেখ হাসিনার জন্য তারা দোয়া করেন তরুণদের আল্লাহর মধ্য কাছে। থেকে কি সরে গেছেন, মানে বৃদ্ধদের মধ্যে আছেন, তরুণদের না, মধ্য থেকে কি সরে গেছে আওয়ামী লীগ? আপনি তরুণদের তরুণদের শুনেন, একটি গোষ্ঠী তো সবসময় তো আপনার তরুণদের, আমি এখনো বিশ্বাস করি লার্জ নাম্বার অফ তরুণ বাংলাদেশের, তারা কিছু সংখ্যক তারা ভুল বুঝে তারা হয়তো এই 5ই আগস্টে তারা যোগদান করেছিল। এখন দেখছেন না এনসিপির পোলাওয়ান ডাকলে কয়টা লোক হয়, কিন্তু আপনি পানির মতো পরিষ্কার দেখেন। ওয়েট, আরেকটু সময় দেন, আরেকটু সময় দেন। জি, অনেক ধন্যবাদ জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী। আরেকটু আপনাকে সময়ে অসংখ্য কি হয় ধন্যবাদ। সেটি নিশ্চয়ই আমরা দেখবো এবং পরে আপনার সাথে কথা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক আপনাকে ধন্যবাদ অসংখ্য দর্শক, ধন্যবাদ এতক্ষণ আপনাকে সাথে থাকার অসংখ্য জন্য। জি, থ্যাংক ইউ আপনার।